ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এই ভিডিওতে ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর অন্তর্ভুক্ত সিলেবাসের অন্তর্ভুক্ত লেসন 3-তে যে টেক্সট আছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেঘালের লেখা, তার ইউনিট 2 পড়ছি। এর আগে আমি এই লেসনটার ইউনিট 1 পড়িয়েছি। আমি টেক্সটটা এই কারণে পড়াচ্ছি বা টেক্সটের উপর ভিডিও তৈরি করেছি এই কারণে, অনেক স্টুডেন্টস আছে যারা ক্লাসে যখন পড়ানো হয় তখন হয়তো একবারে ঠিকমতো বুঝতে পারে না, হয়তো ক্লাসে কখনো সম্ভব হয় না যে একবারে বেশি টেক্সট পড়ানো, তাদের বাড়িতে গিয়ে আবার দেখার প্রয়োজন হতে পারে। তো যাতে করে তাদেরকে সমস্যায় না পড়তে হয়, সেজন্যই এই টেক্সট নিয়ে ভিডিও প্রকাশ। তো যারা পড়ছো, যাদের প্রয়োজন তারা দেখে নাও, আর যদি দেখে ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এখন আমরা ইউনিট 2 শুরু করছি। আমি টেক্সট পড়ছি প্রথমে, তারপরে টেক্সচুয়াল কিছু কোশ্চেন্স এবং তাদের আনসার্স পরে দেওয়া আছে। তোমরা নিজের আগে কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলোর আনসার নিজেরা করে নেবে, তারপরে যখন আনসার করা হয়ে যাবে তোমাদের, তারপরে আনসারের পার্টটা দেখে নেবে। আনসারের পার্টটা শেষে আছে। আমি একসাথেই প্রকাশ করছি কারণ আলাদা করে আনসার করলে অনেক সময় অসুবিধা হয়, অনেকে পেয়ে থাকে না, বুঝতে পারে না যে কীভাবে সে আনসারগুলো তারা পেয়ে যাবে। যাই হোক, আমরা ইউনিট 2 পড়ছি, এর টেক্সট পড়ছি। Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ শবদেহ সৎকার। গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল তার মৃত্যুর পরের দিন, বা হওয়ার কথা ছিল তার মৃত্যুর পরের দিন। গান্ধীজির ফিউনারাল, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া ওয়াজ টু টেক প্লেস, সংঘটিত হয়েছিল বা হয়েছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স, ইন অ্যাডভান্স মানে আগে থেকে, মানে কয়েক ঘন্টা বা ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টা আগে থেকে। পিপল লাইন্ড দ্য রুট, লোকজন রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যে পথ দিয়ে ফিউনারাল প্রসেশন বা শবযাত্রা যাবে সেই পথে বা সেই রাস্তায় লোকজন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, কয়েক ঘন্টা আগে থেকে। এখানে দেখা আছে ফিউনারাল প্রসেশন মানে শবযাত্রা, অ্যাকচুয়ালি প্রসেশন মানে পদযাত্রা। আমরা আগে ফিউনারাল পেয়েছি, ফিউনারাল মানে শব বা অন্ত্যেষ্টিক্রিয়া বা শবদেহ সৎকার, আর একসাথে ফিউনারাল প্রসেশন, দুটোকে একসাথে যখন আমরা মিনিং বা অর্থ প্রকাশ করব তখন এর অর্থ হবে শবযাত্রা। আর শুধু ফিউনারাল মানে হলো অন্ত্যেষ্টিক্রিয়া বা শবদেহ সৎকার। পদ্মশ্রী, মিসেস নাইডু's daughter, spoke for us all. পদ্মশ্রী, মিসেস নাইডু's daughter, যিনি ছিলেন মিসেস নাইডুর কন্যা। আমরা সরোজিনী নাইডুর কথা শুনেছি, তার কন্যা মিসেস নাইডু's daughter, পদ্মশ্রী, তার নাম হলো পদ্মশ্রী। স্পোক ফর আস অল, আমাদের পক্ষে বা আমাদের হয়ে কথা বলছিলেন, আমাদের সবার হয়ে তিনিই কথা বলছিলেন। হোয়েন শি সেড সিম্পলি, যখন তিনি খুব সহজ সরলভাবে বলেছিলেন। উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটা শেষবার। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপুর সাথে হাঁটছি। তিনি কি বলেছিলেন? আমরা হাঁটব, এটাই শেষবার, আমরা বাপুর সাথে হাঁটছি। তারপরে প্যারা, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। তারা যে হাঁটছিল সেই হাঁটাটা ছিল যন্ত্রণাদায়ক, যেহেতু তারা গান্ধীজির শবদেহ নিয়ে যাত্রা করছিল বা এটা ছিল শবযাত্রা, তাই ছিল এটা তাদের কাছে একটা অ্যাগোনাইজিং ওয়াক, যন্ত্রণাদায়ক হাঁটা।
থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার লোক নীরবে, থাউজেন্ডস হাজার হাজার লোক সাইলেন্টলি নীরবে ওয়াচড দ্য প্রসেশন সেই শবযাত্রা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু শায়িত ছিল একটা খোলা ট্রাকে, একটা ট্রাক, খোলা ট্রাক, সেই ট্রাকে বাপুকে শায়িত অবস্থায় রাখা হয়েছিল। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, এবং তাকে ঢেকে রাখা হয়েছিল ফুল দ্বারা। ফুলে ঢাকা অবস্থায় বাবুকে একটা ট্রাকে শায়িত রাখা হয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোক কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা চেষ্টা করছিল, তারা চেষ্টা করছিল টু টাচ বাপুস ফিট, বাপুর পা স্পর্শ করার। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, সেই ঘন জনতার মধ্যে হাঁটাটা ছিল প্রায় অসম্ভব ব্যাপার। ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব ব্যাপার। টু মুভ চলাচল করা বা হাঁটা বা এগোনো, ইন দ্য থিক ক্রাউড, থিক মানে পুরু বা ঘন জনতার মধ্যে বা বিপুল সেই ঘন জনতার মধ্যে হাঁটা ছিল তখন প্রায় অসম্ভব ব্যাপার। পরে প্যারা, তিনটে প্যারা আছে এখানে, তার দুটো প্যারা পড়লাম প্রথম, তারপরে থার্ড প্যারাটা দেখো। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, যখন আমি সামনের দিকে এগিয়ে চলছিলাম, স্লোলি আস্তে আস্তে, যখন আমি সামনের দিকে এগিয়ে চলছিলাম, মুভ মানে এগোনো, মুভ ফরওয়ার্ড মানে সামনের দিকে এগোনো। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম। আই ওয়াজ নট মিয়ারলি, আমি শুধুমাত্র নই, ইন দ্য মিডস মানে মধ্যে, ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল মানে শোকতপ্ত, আমি শুধুমাত্র শোকতপ্ত মানুষের মধ্যেই ছিলাম না। যখন লেখিকা বলছেন যে যখন তিনি হাঁটছিলেন, আস্তে আস্তে এগোচ্ছিলেন, তখন তিনি বুঝতে পারছিলেন যে শুধুমাত্র তিনি শোকতপ্ত মানুষের মধ্যে ছিলেনই তাই নয়। আর একটু দেখো, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, যখন আমি এগিয়ে চলছিলাম, স্লোলি আস্তে আস্তে, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম। আই ওয়াজ নট মিয়ারলি, আমি শুধুমাত্র ছিলাম না, মিয়ারলি মানে নিতান্ত, আমি নিতান্তই ছিলাম না বা আমি শুধুমাত্র ছিলাম না, ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, মিডস মানে বলেছি আগে মধ্যে, ইন দ্য মিডস মধ্যে, ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল শোকতপ্ত মানুষের মধ্যে। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দি ফিউনারাল প্রসেশন, এটা আরও বেশি কিছু ছিল, একটা কিছু ছিল। ফিউনারাল প্রসেশন মানে শবযাত্রার থেকেও এটা আরও বেশি একটা কিছু ছিল। অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতবর্ষের প্রিয় নেতার শবযাত্রার থেকেও এটা আরও বেশি একটা কিছু ছিল। আই ওয়াজ অ্যামং পিপল, আমি ছিলাম সেই সমস্ত লোকজনের মধ্যে, সেই সমস্ত মানুষের মধ্যে। ফর হুম, যাদের কাছে ওয়াকিং উইথ বাপুর সঙ্গে হাঁটাটা হ্যাড এ স্পেশাল মিনিং, একটা বিশেষ অর্থবহুল। আমি ছিলাম সেই সমস্ত লোকের মধ্যে যাদের কাছে হাঁটাটা ছিল, বা যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা ছিল একটা বিশেষ অর্থবহুল। ইট হ্যাড আ স্পেশাল মিনিং, একটা বিশেষ অর্থবহুল। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু, আমরা বাপুর সাথে হেঁটেছিলাম। ওভার রাফ অ্যান্ড স্মুথ, চড়াই উতরায়ে, অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্টোরি, ভারতবর্ষের সাম্প্রতিককালের ইতিহাসে। কি বলা হয়েছে এখানে? লেখিকা বলেছেন যে ভারতবর্ষের সাম্প্রতিককালের ইতিহাসে আমরা বাপুর সাথে চড়াই উতরায়ে হেঁটেছি। চড়াই উতরাই বলতে এখানে বলা হয়েছে রাফ অ্যান্ড স্মুথ, যার অর্থ চড়াই উতরাই, অর্থাৎ সময়ে অসময়ে বা ভালো সময়ে বা খারাপ সময়ে। এই সময়ে অসময়ে আমরা বাপুর সাথে হেঁটেছিলাম, চড়াই উতরায়ে বা সময়ে অসময়ে আমরা বাপুর সাথে হেঁটেছিলাম এই ভারতবর্ষের এই সাম্প্রতিককালের ইতিহাসে। এই প্যারাটা কিন্তু শেষ হয়নি এখনও। তারপরে উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট, আমরা এখন এই বিষয়টাকে মানতে পারছিলাম না যে দ্য ম্যান, লোকটি, হু হ্যাড লেড আস, যিনি আমাদেরকে পরিচালিত করেছেন, ওভার ম্যানি ডিফিকাল্ট পাথস, অনেক কঠিন পথে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আর কখনো আমাদের সঙ্গে হাঁটবেন না। এই ব্যাপারটিকে লেখিকা বা তার সঙ্গে আরও যারা ছিলেন, সেই শবযাত্রায় যারা ছিলেন, তারা কিন্তু মানতে পারছিলেন না, তারা বিশ্বাস করতে পারছিলেন না যে বাপুজির সাথে
তারা অনেক কঠিন পথে হাঁটাহাঁটি করেছে, যে বাপুজি তাদের অনেক কঠিন পথে পথ দেখিয়েছে কঠিন সময়ে, সেই বাপুজি তাদের সঙ্গে আর কখনো হাঁটবে না। আর একবার দেখে নিই লাইনটা, উই কুড নট নাও অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বা মেনে নেওয়া, ফ্যাক্ট মানে বিষয়, আমরা এই বিষয়টিকে মানতে পারছিলাম না যে দ্যাট দ্য ম্যান, লোকটি, হু হ্যাড লেড আস, লেড এসছে লিড থেকে, পরিচালিত করা, পথ দেখানো, হু হ্যাড লেড আস, যিনি আমাদেরকে পরিচালিত করেছেন, ওভার ম্যানি ডিফিকাল্ট পথস, অনেক কঠিন পথে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আর কখনও তিনি আমাদের সঙ্গে হাঁটতে যাচ্ছেন না। বাপুর স্লাইট ফিগার, বাপুর হালকা গড়নের দেহ বা ছিপছিপে দেহ, বাপুর হালকা গড়নের দেহ, হ্যাড ওয়ার্কড, হাঁটত, স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে, স্টাফ মানে লাঠি বা হাঁটার লাঠি, স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে, ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একটা ব্যাপক অংশে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস, হাঁটাটা হলো ধীর অগ্রগতি, হাঁটার অর্থ হলো ধীর অগ্রগতি। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস, প্রগ্রেস মানে উন্নতি বা অগ্রগতি, হাঁটার অর্থ হলো ধীর অগ্রগতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা হলো স্বচ্ছতার সঙ্গে চিন্তা করা, থিঙ্ক উইথ ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে স্বচ্ছতা, এর অর্থ কি স্বচ্ছতার সঙ্গে চিন্তাভাবনা করা, হাঁটার অর্থ কি স্বচ্ছতার সঙ্গে চিন্তাভাবনা করা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক, এবং ঘনিষ্ঠভাবে কাছাকাছি থেকে দেখা, অ্যাট অল, সব কিছুর দিকে, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যেটা তোমার চারিদিকে বা তোমাদের চারিদিকে আছে, তোমাদের যা চারিদিকে যা কিছু আছে সেটাকে কাছাকাছি থেকে দেখা এবং স্বচ্ছতার সাথে চিন্তা করার হলো হাঁটার অর্থ। মানে হাঁটলে এই সুবিধাগুলো কিন্তু হয়, আমরা স্বচ্ছতার সঙ্গে চিন্তা করার সময় পাই এবং সব জিনিসকে আমরা কাছাকাছি থেকে দেখতে পাই। যেমন আমরা যদি গাড়িতে করে যাই একটা, তাহলে কিন্তু সব জিনিসকে অত সুন্দর করে দ্রুততার মধ্যে দেখতে পাবো না। যদি হেঁটে যায় কোনো পথ দিয়ে, তাহলে কিন্তু তার চারপাশে যা আছে সব কিছুকে আমরা সুন্দরভাবে দেখতে পারি এবং সেইগুলোকে নিয়ে আমরা খুব স্বচ্ছতার সাথে চিন্তা করতে পারি বা চিন্তা করার সময় পেয়ে থাকি। ফ্রম স্মল ইনসেক্টস, ছোট ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে, টু দ্য হরাইজন, দিগন্ত রেখা পর্যন্ত, ইন দ্য ডিস্ট্যান্স, দূরের, ছোট ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে দূরের দিগন্ত রেখা পর্যন্ত বিস্তৃত সব কিছুকে আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি স্বচ্ছতার সাথে এবং সেগুলোকে কাছাকাছি থেকে দেখতে পাই। হরাইজন মানে দিগন্ত রেখা। দিগন্ত রেখা অনেকে অসুবিধা হতে পারে যে দিগন্ত রেখা কি, আমরা দূরে দূরে তাকিয়ে দেখলে, কোনো একটা ফাঁকা স্থান থেকে দূরে তাকিয়ে দেখলে মনে হয় যেখানে আকাশ এবং পৃথিবী একটা রেখায় মিশে গেছে, যাকে দিগন্ত রেখা বলা হয়। পরের অংশটুকু, মোর ওভার, তাছাড়াও, টু ওয়াক ওয়াজ অফেন দ্য ওনলি ওয়ে, হাঁটাটা ছিল প্রায়শই একমাত্র উপায়। এখানে ওয়ে মানে উপায়। ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, আপামর ভারতবাসীর কাছে এটা ছিল একমাত্র উপায়। সাধারণ ভারতবাসীর কাছে হাঁটাই ছিল তখন একমাত্র উপায়। আমরা জানি তখন বা সেই সময়ে বেশি যানবাহন চলাচল করতো না বা আবিষ্কৃত তখন হয়নি। আর তাছাড়াও যেটুকু ছিল, যে যানবাহনটুকু চলাচল করতো সেগুলো সাধারণ ভারতবাসীর পক্ষে তাতে করে সেই যানবাহনে করে ভ্রমণ করাটা ছিল অনেক দুঃসাধ্যকর ব্যাপার বা অত্যন্ত ব্যয়বহুল। তাই হাঁটাটা ছিল তখনকার দিনে বেশিরভাগ ভারতবাসীর কাছে একমাত্র উপায়। আবার দেখো, মোর ওভার, তাছাড়াও, টু ওয়াক ওয়াজ অফেন দ্য, অফেন মানে প্রায়শই, টু ওয়াক মানে হাঁটাটা, টু ওয়াক ওয়াজ অফেন, হাঁটাটা ছিল প্রায়শই, দ্য ওনলি ওয়ে, একমাত্র উপায়, ওপেন যেটাই খোলা ছিল, টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, সাধারণ ভারতবাসীর কাছে, আপামর ভারতবাসীর কাছে। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এটার কোনো ভেহিকেল বা যানবাহনের প্রয়োজন থাকতো না বা ছিল না। এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের দেহ ছাড়া, তার নিজের দেহ বা নিজের শরীর ছাড়া
এতে আর কিছুই কোনো যানবাহনের প্রয়োজন ছিল না। অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং এর জন্য তার খরচও হতো না কিছু। বাট হিজ এনার্জি, তার এনার্জি ছাড়া, তার শক্তি ছাড়া, তার দৈহিক শক্তি ছাড়া এর জন্য তার অন্য কিছু আর খরচ হতো না। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে গ্রহণ করেছিলেন। অ্যাজ হি টুক মাস দ্যাট ওয়াজ কমন প্লেস, যেহেতু তিনি যেগুলো সাধারণ জিনিস, সাধারণ মানুষ, সেই রকমের জিনিসগুলোই বেশিরভাগ গ্রহণ করেছিলেন। অ্যাজ, যেহেতু, হি টুক মাস, তিনি বেশিরভাগ গ্রহণ করেছিলেন, টুক মানে গ্রহণ করেছিলেন, মাস বেশিরভাগই, দ্যাট ওয়াজ কমন প্লেস, যেগুলো ছিল সাধারণ। কমন প্লেস মিন্স সাধারণ, যেগুলো সাধারণ তিনি সেইগুলোই গ্রহণ করেছিলেন এবং এই প্রয়োজনীয়তাটাকে তিনি গ্রহণ করেছিলেন। অ্যান্ড ট্রান্সফর্মড ইট, এবং এটাকে রূপান্তর করেছিলেন। ট্রান্সফর্মড ইট, এটাকে রূপান্তর করেছিলেন ইনটু আ জয়ফুল এফোর্ট, একটা আনন্দময় প্রচেষ্টায়। আমরা যখনই কোনো কাজ করি, যদি সেটাকে আনন্দের সাথে না করি, তাহলে কিন্তু আমরা সেটাতে সঠিকভাবে উন্নতি সাধন করতে পারি না। যদি আমরা পড়ি, তাহলে যদি আনন্দের সঙ্গে না পড়ি, যদি আমরা খেলা করি, যদি সেটাকেও আমরা আনন্দের সাথে না করি, তাহলে কিন্তু আমরা কখনো সঠিকভাবে সেইটাতে উন্নতি করতে পারি না। গান্ধীজি সেই সাধারণ, আমরা জানি গান্ধীজি খুব সাধারণ ভাবে জীবনযাপন করতেন, এবং যে সাধারণ উপায়গুলি তিনি অবলম্বন করেছিলেন চলার পথে, সেগুলো তিনি সবসময় আনন্দের সঙ্গে করার চেষ্টা করতেন। আমরা গান্ধীর জীবনী একটু পড়লেই বুঝতে পারবো সেটা। আমরা এই ইউনিট শেষ করলাম। এরপরে কিছু কোশ্চেন্স আর আনসার্স আছে। প্রথমত এখানে আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, তোমাদেরকে কোশ্চেনগুলো আনসার করতে হবে। প্রথমে কোশ্চেনগুলো নিজেরা খাতা নিয়ে বসে লিখে আনসারগুলো করে নাও। আনসারগুলো কিন্তু পরে মিলিয়ে দেখবে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ পদ্মশ্রীর সাজেশন? পদ্মশ্রীর সাজেশন কী ছিল বা প্রস্তাব কী ছিল? অ্যান্ড হোয়াই ডিড শি সাজেস্ট সো, এবং কেন তিনি এরকম সাজেস্ট করেছিলেন বা এরকম প্রস্তাব দিয়েছিলেন? নেক্সট কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য ওয়ার্ক মেনশনড অ্যাজ অ্যাগোনাইজিং? সেই হাঁটাটাকে কেন অ্যাগোনাইজিং বলা হয়েছে, যন্ত্রণাদায়ক হাঁটা কেন বলা হয়েছে? আমি তখন বলেছিলাম বুঝিয়ে যে কেন বলা হয়েছে, এটাকে ইংলিশে লিখতে হবে। থার্ড কোশ্চেন, হোয়াট হ্যাড আ স্পেশাল মিনিং? কিসের একটা স্পেশাল মিনিং ছিল? অ্যান্ড হোয়াই ওয়াজ ইট স্পেশাল, এবং কেন ছিল এটা স্পেশাল? কিসের একটা স্পেশাল মিনিং ছিল এবং কেন এটা স্পেশাল ছিল? ফোর্থ কোশ্চেন, হোয়াই ওয়াজ ওয়াকিং নেসেসারি ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান্স? সাধারণ ভারতবাসীর জন্য হাঁটাটা নেসেসারি কেন ছিল বা প্রয়োজন কেন ছিল? ফিফথ কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য অ্যাগোনাইজিং ওয়াক মেনশনড হিয়ার? এখানে কোন যন্ত্রণাদায়ক হাঁটার কথা উল্লেখ করা হয়েছে? মেনশন কথার অর্থ হলো উল্লেখ করা। এখানে কোন যন্ত্রণাদায়ক হাঁটার কথা উল্লেখ করা হয়েছে? সিক্সথ কোশ্চেন, হোয়াট ডিড দ্য অথর রিয়ালাইজ অ্যাজ শি ওয়াজ ওয়াকিং উইথ দ্য প্রসেশন? যখন লেখিকা প্রসেশন বা সেই শবযাত্রার সঙ্গে হাঁটছিলেন, তখন তিনি কি রিয়ালাইজ করেন বা কি উপলব্ধি করেছিলেন? রিয়ালাইজ অর্থাৎ উপলব্ধি করা। সেভেন্থ কোশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথরের মতে কি ইজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াকিং? হাঁটার গুরুত্ব কি? অ্যাকর্ডিং টু দ্য অথরের মত অনুসারে হাঁটার বা লেখিকার মত অনুসারে হাঁটার গুরুত্ব কি? এর দেখে কোশ্চেনগুলো আমি বললাম এখানে। নাও বি, here you have to complete the following sentences. We have a few sentences here. All the sentences are incomplete and you have to complete these sentences from taking information from your text. First one, it was impossible to move
অ্যাজ হাঁটাটা ছিল অসম্ভব, যেহেতু যেহেতু পরে আমরা কি লিখব, লিখলে এইখানে কমপ্লিট আনসার হবে। Number 2, Padmashi's declaration was to work with Gandhiji. পদ্মশ্রীর ডিক্লারেশন বা পদ্মশ্রীর ঘোষণা ছিল গান্ধীজির সাথে হাঁটা, যেহেতু যেহেতুর পরে আমরা কি লিখলে সেন্টেন্সটা কমপ্লিট হবে। মনে রাখতে হবে সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স হওয়া চাই, যেন সেখানে সেন্টেন্স মেকিংয়ে কোনো ভুল না থাকে। নাম্বার 3, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়ার্ক বিকজ সেটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা, কারণ কারণের পরে আমরা কি লিখব। Number 4, the author and her companions in the procession could not accept the fact that লেখিকা এবং তার সঙ্গীরা প্রসেশনের তার সঙ্গীরা could not accept the fact that তারা এই ব্যাপারটিকে এই বিষয়টিকে গ্রহণ করতে পারেনি যে বা মেনে নিতে পারেনি যে, তারপরে কি লিখব। Number 5, people wanted to pay their last respect. People wanted লোকজন চেয়েছিল to pay their last respect তাদের শেষ সম্মানটিকে শ্রদ্ধাটিকে জ্ঞাপন করতে to গান্ধীজিকে so তাই তারা কি করেছিল। To work was often হাঁটাটা প্রায়শই পরে আমরা কি লিখলে সেন্টেন্সটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে এবং সঠিক ইনফরমেশন দিয়ে। Number 7, গান্ধীজি took the necessity as he took mass that was. গান্ধীজি এই প্রয়োজনীয়তাটিকে উপলব্ধি করেছিলেন যেহেতু তিনি সেটাকেই বেশিরভাগ গ্রহণ করেছিলেন, যেটাকে তিনি বেশিরভাগ গ্রহণ করেছিলেন। বিয়ের দাগের কোশ্চেনগুলো শেষ করলাম, এবার সি এর দাগ। সি এ কি আছে, স্টেট we have to state whether the following statements are true or false and you also have to provide supporting statements in support of your answer. There are a few sentences, you have to tell whether these sentences are true or false and you have also to provide supporting statements against each of your answers. First one, Gandhiji's funeral was to take place on 30 January 1948. বলতে হবে, পড়ে নিজেরাই মানে করো, পড়ে বলতে হবে যে যেহেতু ট্রু ফলস মানে বলছি না আমি, অর্থ বলছি না, এবার তোমাদেরকে বলতে হবে যে ট্রু না ফলস এবং তার সাপোর্টিং সেন্টেন্স প্রোভাইড করতে হবে বা দিতে হবে। Number 2, people lined the way were clamoring to see the procession passing. ক্ল্যামার কথাটা কিন্তু আমরা পেয়েছি আগে, তোমরা মানে করে দেখো যে অর্থ করে দেখো যে অর্থ কী দাঁড়াচ্ছে। Number 3, walking is a rapid progress. Walking is a rapid progress. Now tell it whether it is true or false and provide supporting a statement. Number 4, walking gives one the chance to think clearly. Number 5, average Indian did not have to work much. At first, guess the meaning and then tell whether it is true or false and then provide supporting a statement against your answer. এখানে আমরা কোশ্চেনগুলো শেষ করছি। আমি আশা করব তোমরা কোশ্চেনগুলো আনসার করে নেবে বা করে নিয়েছো। আনসার করে নেওয়া হয়ে গেলে তারপরে এবার আনসারগুলো মিলিয়ে নাও, আমি আনসারগুলো বলছি। আনসার্স এর দাগে ছিল কোশ্চেনে কিছু আনসার করতে হবে। এর দাগের ফার্স্ট কোশ্চেন কী ছিল, হোয়াট ওয়াজ পদ্মশ্রীর সাজেশন অ্যান্ড হোয়াই ডিড শি সাজেস্ট সো। আনসার, পদ্মশ্রী সাজেস্টেড দ্যাট দে উড ওয়াক ইন দ্য ফিউনারাল প্রসেশন। পদ্মশ্রীর সাজেশন এটা ছিল যে তারা ফিউনারাল প্রসেশনে হাঁটবে, অ্যাজ যেহেতু দ্যাট উড বি দ্য লাস্ট টাইম এটা ছিল শেষবার, দে উড বি এবল টু ওয়ার্ক উইথ বাপু তারা বাপুর সাথে হাঁটতে সক্ষম হবে বা এটাই শেষবারের মতো তারা বাপুর সাথে হাঁটবে। সেই জন্য পদ্মশ্রী এই প্রস্তাব দিয়েছিল যে তারা ফিউনারাল প্রসেশনে হেঁটে যাবে।
সেকেন্ড কোশ্চেন ছিল হোয়াই ওয়াজ দ্য ওয়ার্ক মেনশনড অ্যাজ অ্যাগোনাইজিং, সেই ওয়ার্ককে কেন অ্যাগোনাইজিং বলা হয়েছিল? আনসার, দ্য ওয়ার্ক ওয়াজ অ্যাগোনাইজিং, সে হাঁটাটা ছিল অ্যাগোনাইজিং বা যন্ত্রণাদায়ক, বিকজ কারণ দে ওয়ার ওয়াকিং ইন দ্য ফিউনারাল প্রসেশন, তারা ফিউনারাল প্রসেশনে হাঁটছিল, শবযাত্রায় হাঁটছিল, অফ দেয়ার বিলাভেড লিডার, তাদের প্রিয় নেতার। নাম্বার 3, হোয়াট হ্যাড আ স্পেশাল মিনিং অ্যান্ড হোয়াই ওয়াজ ইট স্পেশাল, কিসের একটা স্পেশাল মিনিং ছিল এবং কেন এটা স্পেশাল ছিল? আনসার, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, বাপুর সাথে হাঁটাটা ছিল একটা বিশেষ অর্থবহুল। টু সাম পিপল, কিছু লোকের কাছে, বিকজ কারণ দে হ্যাড ওয়ার্কড উইথ বাপু, তারা বাপুর সাথে হেঁটেছিল, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস কন্টেম্পোরারি হিস্টোরি, ভারতবর্ষের সমসাময়িক ইতিহাসে তারা বাপুর সাথে চড়াই উতরায়ে হেঁটেছিল। কন্টেম্পোরারি মানে সমসাময়িক বা সেইকালীন। নাম্বার 4, হোয়াই ওয়াজ ওয়াকিং নেসেসারি ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান্স, অ্যাভারেজ ইন্ডিয়ান্স সাধারণ ভারতবাসীর কাছে কেন হাঁটাটা নেসেসারি ছিল? আনসার, ওয়াকিং ওয়াজ নেসেসারি ফর অ্যাভারেজ ইন্ডিয়ান্স, সাধারণ ভারতবাসীর কাছে হাঁটাটা ছিল ইম্পর্ট্যান্ট বা নেসেসারি, প্রয়োজন, বিকজ কারণ ইট রিকোয়ার্ড নো ভেহিকল, কারণ এর জন্য কোনো ভেহিকল বা যানবাহন প্রয়োজন ছিল না, এক্সেপ্ট ওয়ান্স ওন বডি, একজনের নিজের শরীর ছাড়া। নাম্বার 5, হোয়াট ওয়াজ দ্য অ্যাগোনাইজিং ওয়াক মেনশনড হিয়ার, কোনটাকে অ্যাগোনাইজিং ওয়াক বলে এখানে উল্লেখ করা হয়েছে? আনসার, টু ওয়াক উইথ দ্য ফিউনারাল প্রসেশন, সেই শবযাত্রার সাথে হাঁটাটা অফ গান্ধীজি শবযাত্রার সাথে, হ্যাড বিন মেনশনড হিয়ার অ্যাজ অ্যাগোনাইজিং ওয়াক, সেটাকে এখানে অ্যাগোনাইজিং ওয়াক বলে উল্লেখ করা হয়েছে। নাম্বার 6, হোয়াট ডিড দ্য অথর রিয়ালাইজ অ্যাজ শি ওয়াজ ওয়াকিং উইথ দ্য প্রসেশন, অথর কী উপলব্ধি করেছিল যখন তিনি সেই পদযাত্রায় বা শবযাত্রায় হাঁটছিলেন? আনসার, অ্যাজ শি ওয়াজ ওয়াকিং উইথ দ্য প্রসেশন, যখন তিনি সেই প্রসেশনে হাঁটছিলেন, সো রিয়ালাইজ দ্যাট, তিনি উপলব্ধি করেছিলেন যে ইট ওয়াজ নট জাস্ট ওয়াক, এটা শুধুমাত্র একটা হাঁটা নয়, অ্যাজ ইট হ্যাড আ স্পেশাল মিনিং, যেহেতু এর একটা বিশেষ অর্থ ছিল, টু দ্য পিপল, লোকের কাছে, মানুষের কাছে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথর ইজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াকিং, লেখিকার মতে হাঁটার ইম্পর্টেন্স বা গুরুত্বটা কী? আনসার, টু ওয়াক ইজ টু মেক আ স্লো প্রগ্রেস, হাঁটার অর্থ হলো ধীর অগ্রগতি। ওয়াকিং এনাবলস আস, হাঁটাটা আমাদেরকে সক্ষম করে, টু থিঙ্ক উইথ ক্লারিটি, স্বচ্ছতার সাথে চিন্তা করতে, অ্যান্ড ক্লোজলি লুক, এবং ঘনিষ্ঠভাবে কাছাকাছি থেকে দেখতে, অ্যাট অল, সব কিছুর দিকেই, দ্যাট ইজ অ্যারাউন্ড আস, যেটা আমাদের চারপাশে আছে। 7টা কোশ্চেন ছিল, তার আমরা আনসারগুলো কমপ্লিট করলাম। এরপরে বিয়ের দেখে আমাদেরকে কিছু সেন্টেন্স কমপ্লিট করতে হয়েছে, তার আনসারগুলো দেখবো আমরা। ফার্স্ট কী ছিল? ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ অ্যাজ, এটা কোশ্চেন ছিল যে চলাচল করাটা তখন ছিল অসম্ভব একটা ব্যাপার, যেহেতু কী ছিল, যেহেতু পরে কী আনসার লিখেছি আমরা? দেয়ার ওয়াজ থিক ক্রাউড, সেখানে ছিল সংঘবদ্ধ বা ঘন জনতা। নেক্সট ওয়ান, পদ্মশ্রীর ডিক্লারেশন ওয়াজ টু ওয়াক উইথ গান্ধীজি, অ্যাজ, পদ্মশ্রীর ডিক্লারেশন ছিল গান্ধীজির সঙ্গে হাঁটাটা, যেহেতু ইট উড বি দ্য লাস্ট টাইম, এটা হবে শেষবার, দে উড ওয়াক উইথ গান্ধীজি, তারা গান্ধীজির সাথে হাঁটবে, এর কারণ তারা গান্ধীজির সাথে শেষবারের মতো হাঁটবে। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক বিকজ, সেটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা, কারণ ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, এটা ছিল শেষবার, দ্য পিপল উড বি ওয়াকিং উইথ গান্ধীজি, লোকজন তার সাথে হাঁটবে, সেই জন্য এটা ছিল অ্যাগোনাইজিং ওয়াক। The author and her companions in the procession could not accept the fact that লেখিকা এবং তার সঙ্গীরা, পদযাত্রায় লেখিকা এবং তার সঙ্গীরা, মানে যে শবযাত্রা হয়েছিল, লেখিকা এবং তার সঙ্গীরা কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট, এই বিষয়টিকে মানতে পারছিলেন না, যে কোন বিষয়টিকে মানতে পারছিলেন না? আনসার, দ্য ম্যান হু হ্যাড লেড দেম, লোকটা যিনি তাদেরকে পরিচালিত করেছেন, ওভার ম্যানি ডিফিকাল্ট পথস, অনেক কঠিন পথে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম, আর কখনো তাদের সঙ্গে হাঁটবেন না। নাম্বার 5, পিপল ওয়ান্টেড টু পে দেয়ার লাস্ট রেসপেক্ট,
লোকজন চেয়েছিল তাদের শেষ শ্রদ্ধা জানাতে, জ্ঞাপন করতে টু গান্ধীজিকে। সো তাই তারা কী করেছিল? দে ট্রাইড টু টাচ বাপুস ফিট আর হিজ ফিট, তারা তার পায়ে স্পর্শ করতে চেয়েছিল। নাম্বার 6, টু ওয়াক ওয়াজ অফেন, হাঁটাটাকে প্রায়শই, অফেন হাঁটাটা ছিল প্রায়শই, দ্য অনলি ওয়ে, একমাত্র উপায়, ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, যেটা আপামর ভারতবাসীর কাছে ওপেন ছিল বা খোলা ছিল, উপায় ছিল একমাত্র। নাম্বার 7, গান্ধীজি টুক দ্য নেসেসিটি অ্যাজ হি টুক মাস দ্যাট ওয়াজ, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে উপলব্ধ করেছিলেন যেহেতু তিনি গ্রহণ করেছিলেন সেইগুলোকেই খুব বেশি করে যেগুলো ছিল কমন প্লেস, সাধারণ, অ্যান্ড ট্রান্সফর্মড ইট, এবং এটাকে রূপান্তর করেছিলেন ইন্টু আ জয়ফুল এফোর্ট, একটা আনন্দপূর্ণ প্রচেষ্টাতে। নাম্বার সি এ আমাদের জন্য কিছু সেন্টেন্স ছিল যেগুলোকে আমাদের বলতে হয়েছে ট্রু না ফলস, এবং তার সাপোর্টিং সেন্টেন্স প্রোভাইড করতে হয়েছে। ফার্স্ট ওয়ান, গান্ধীজি's funeral was to take place on 30 January 1948, গান্ধীজি's ফিউনারালটা সম্পাদিত হয়েছিল 30শে জানুয়ারি তারিখে 1948 সালের। এটা ফলস, এফ দেওয়া আছে দেখো, ফলস, কারণ গান্ধীজি's funeral was to take place the day after his death, গান্ধীজি's funeral এই টেক্সটে লেখা আছে দেখো, ঘটেছিল তার মৃত্যুর পরের দিন। সো দিস ওয়াজ আ ফলস স্টেটমেন্ট। নাম্বার 2, পিপল লাইন দ্য ওয়ে, যে সমস্ত লোকজন লাইনে দাঁড়িয়েছিল সারিবদ্ধভাবে, ওয়ার ক্লামারিং, তারা হৈহট্টগোল করছিল, টু সি দ্য প্রসেশন পাসিং, শবযাত্রাকে যেতে দেখে। এটাও ফলস, কারণ থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার সাইলেন্টলি, নীরবে সেই প্রসেশন বা পদযাত্রাটাকে দেখছিল, শবযাত্রাটাকে দেখছিল। নাম্বার 3, ওয়াকিং ইজ আ র্যাপিড প্রোগ্রেস, ওয়াকিং হলো একটা দ্রুতগতি সম্পন্ন অগ্রগতি, এটা অবশ্যই ভুল, ফলস। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, টেক্সটে লেখা আছে এটাই, হাঁটাটা হলো ধীর অগ্রগতি। নাম্বার 4, ওয়াকিং গিভস ওয়ান দ্য চান্স টু থিঙ্ক ক্লিয়ারলি, হাঁটাটা একজনকে দেয় পরিষ্কার করে চিন্তাভাবনা করার সুযোগ। ট্রু, এটা ট্রু হবে। টেক্সটে লেখা আছে কি, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি, যে এটা থেকে আমরা, এটা হলো স্বচ্ছতার সঙ্গে চিন্তা করা, এর অর্থ হলো স্বচ্ছতার সাথে চিন্তা করা, অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল, এবং সব কিছুকে কাছাকাছি থেকে দেখা, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যেটা তোমার কাছে, তোমার চারিদিকে আছে। নাম্বার 5, অ্যাভারেজ ইন্ডিয়ান ডিড নট হ্যাভ টু ওয়ার্ক মাস, সাধারণ ভারতবাসীকে বেশি হাঁটতে হতো না, এটা অবশ্যই ফলস। টেক্সটে কী আছে, মোর ওভার টু ওয়ার্ক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে, তাছাড়াও হাঁটাটা ছিল একমাত্র উপায়, ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, যেটা অ্যাভারেজ ভারতবাসীর কাছে খোলা ছিল। আমরা এখানে কোশ্চেন্স আনসার সব শেষ করলাম। এরপরে ভিডিওতে আমি ইউনিট 3টাও প্রেজেন্ট করব। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।